আমাদের যেটা আলোচ্য বিষয় আজকে যে শরিক মায়াজম নিয়ে আমাদের আলোচনা আমরা শুরু করি। সোরার ব্যাপারে আলোচনা করার জায়গা প্রচুর, তো সেই জায়গায় দাঁড়িয়ে সোরাকেও আমাদের বেশ কয়েকটা ক্লাসে ভেঙে নিয়ে আলোচনা করতে হবে। আজকের আলোচনাটা মূলত আমরা রাখি ডিসকভারি অফ দ্য মায়াজম এবং তার সাথে লেটেন্ট সোরা এবং তার প্রেজেন্টেশনের ওপরে। প্রথমে একটা হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট শুনে রাখার দরকার, যেহেতু সোরাই প্রথম আবিষ্কৃত মায়াজম। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অলরেডি বাকিগুলো আলোচনা করে এসেছি। তার একটা কারণ অবশ্য আছে, সোরা নিয়েও প্রথম আলোচনা করতে পারতাম। হ্যানিম্যান সাহেব তার লাইফ টাইমে সোরাকে যেভাবে ডেভেলপমেন্ট করিয়েছেন, তাতে তার ক্রনিক ডিজিজ একটা বড় বই, সেটাকে পুরোপুরি পড়লে মনে হয় শরিক মায়াজমেই বোধহয় সব কাজ হয়ে যাবে। কিন্তু কার্যত আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব মায়াজমগুলোরই দরকার পড়ছে। তো সেই কারণেই আমি ইচ্ছা করেই প্রথমে মিক্সড, তারপরে আলাদা আলাদা মায়াজমের আলোচনা করেছি। এইবার শরিক মায়াজমের আলোচনা করব। তো আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে, আপনারা সবাই এই জায়গাটা একটু ভালো করে আলোচনাটা শুনবেন এবং শোনার পর টিউবারকুলার মায়াজম, সিফিলিটিক মায়াজম, সাইকোটিক মায়াজমে যেগুলো শুনে এসছেন, এগুলোকে বারে বারে আপনারা রিক্যাপ করবেন। হ্যানিম্যান সাহেব তার ক্রনিক ডিজিজের মধ্যে সব রোগগুলোকেই শরিক বলে আলোচনা করে গিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিছু জায়গা আমরা দেখব যে যেগুলোর মধ্যে অন্য মায়াজমেরও টিঞ্চ আছে, যেগুলো অলরেডি আমরা আলোচনা করে এসেছি। শরিক মায়াজমের মধ্যে ব্যাপারগুলোকে নিয়ে আমাদের একটু ডিটেল ডিসকাশন করতে হবে এবং সর্বোপরি সোরার যে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান, সেইটা আমাদের খুব ভালো করে রপ্ত করতে হবে, যেটা উনি পুঙ্খানুপুঙ্খভাবে ওনার ক্রনিক ডিজিজে লিখেছেন। তার বিভিন্ন দিকগুলো আছে, সেগুলো আমি ক্রনিক ডিজিজ রিলেট করে করে আপনাদের বলবো। আপনারা বাংলা ইংরেজি যে বই আছে সেই বইয়েই সেই জায়গাগুলোকে রিপিটেডলি শুনবেন, মার্ক করবেন এবং চিকিৎসার কাজে লাগাবেন। তো আসুন প্রথম আলোচনা করা যাক প্রেক্ষাপট, যে কেন হঠাৎ মায়াজমের আবিষ্কার হলো। জানেন আপনারা সবাই, তবুও যেহেতু আমাদের একটা পারম্পরিক আলোচনা চলবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ডিটেল ডিসকাশনের দরকার, স্টেপ বাই স্টেপ। তাহলে হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট যদি বলতেই হয়, তাহলে আমাদের একদম পুরনো দিনে ফিরে যেতে হবে, যেখানে হ্যানিম্যান সাহেব তার অর্গানন লিখেছেন, মেটেরিয়া মেডিকা লিখেছেন, চিকিৎসা চলছে। কিন্তু উনি রিপিটেডলি দেখলেন যে উনি যে সমস্ত রোগগুলোর চিকিৎসা করছেন, যেগুলো ক্রনিক ডিজিজ রিপিটেডলি বারে ফিরে আসছে, পার্মানেন্ট কিওর কিন্তু হচ্ছে না। তার আবিষ্কৃত ওষুধ বারংবার ব্যবহার করেছেন, সিমটোম্যাটিক ওষুধ বারে উনি দিয়েছেন, রোগী টাইম টু টাইম ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আবার রিকার করছে। এই রিকারেন্সি কিন্তু বন্ধ করা যাচ্ছে না। তা উনি রিপিটেডলি ভাবতে থাকলেন যে নেচার ল ঠিক আছে, ওষুধ সেই অনুযায়ী তৈরি করা হয়েছে, পোটেন্টাইজ মেডিসিন, এও ঠিক আছে, মিনিমাম ডোজ দেওয়া হয়েছে, এও ঠিক আছে। কিন্তু কোথাও একটা গণ্ডগোল হচ্ছে, যে কারণের জন্য উনি যে পার্মানেন্ট অ্যানিহিলেশন অফ দ্য ডিজিজ যেটা বলেছিলেন, পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ যে কথা বলেছিলেন, সেটা তো হচ্ছে না। উনি ওনার কেসগুলো নিয়ে খুব চিন্তায় পড়লেন। ওনার এই কেসগুলোকে নিয়ে উনি ভাবনা চিন্তা করতে শুরু করলেন। একটা গভীর পরীক্ষা পর্যবেক্ষণ উনি চেষ্টা শুরু করলেন। উনি প্রথমে কাউকে কিছু বললেন না, উনি খুঁজতে থাকলেন যে কী ব্যাপার, কেন হচ্ছে, কী কারণ। উনি ওনার ফেলিওরগুলো দেখতে থাকলেন এবং উনি দেখলেন মেজরিটি অফ দ্য হিজ কেসেস, যেগুলো ওনার পার্মানেন্ট কিওর হচ্ছে না ওনার হাতে, সেখানে কোথাও না কোথাও একটা স্কিন ইরাপশান সাপ্রেশনের হিস্ট্রি আছে। তখন তার ধারণা হলো, আচ্ছা এই সাপ্রেশন অফ দ্য স্কিন ডিজিজ এর লাইফ হিস্ট্রিতে আছে,
এই রুগীটার জীবনে হয়েছে, এগুলোই আমার এই যে রুগীগুলো প্রত্যেকটা সারছে না, প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে না সারার কারণ নয় তো, ওনার ডাউট হলো। তো উনি কী করলেন, আপনারা জানেন উনি প্রচুর ভাষা জানতেন, উনি ইন্টারপ্রিটারের কাজ করতেন, যোগা করতেন, এবং উনি সাংঘাতিক ভোরাসিয়াস রিডার ছিলেন, যা পেতেন তাই পড়তেন। তো উনি দেশ বিদেশের বিভিন্ন জার্নাল ঘাঁটতে শুরু করলেন। একদিন দুদিনের ঘটনা নয়, যত সহজে বলছি ব্যাপারটা এতটা সহজও নয়। 11 বছর ধরে উনি এই রিসার্চ ওয়ার্ক চালালেন। 11 বছর ধরে উনি এই রিসার্চ ওয়ার্ক চালালেন, কাউকে কিছু বললেন না, রিসার্চ করতে থাকলেন। করতে 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 11 বছর পরে উনি ওনার খুব প্রিয় ছাত্র স্ট্যাফার গ্রসকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো, আমি এই 11 বছর অবজারভেশন করে একটা জিনিস পেয়েছি, যেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। কারণ আমার বয়স হচ্ছে, আমি যখন তখন চলে যেতে পারি, আমি চলে গেলেও তোমরা এটা জগৎবাসীর কাছে পৌঁছে দেবে। আপনারা ক্রনিক ডিজিজের যদি সামনে প্রিফেস পড়েন, উনি দেখবেন এই কথাগুলো লিখেছেন। তো স্ট্যাপ এবং গ্রস প্রথমে মানতে চাননি। তো উনি বললেন যে এটা ঘটনা, লোকজন মানবে না, তোমাদেরকে আমি জানিয়ে যাচ্ছি এর প্রত্যেকটা বর্ণ সত্যি। 11 বছর আমি নিরন্তর প্রচেষ্টা করে এই জিনিস অবজার্ভ করেছি, দেখেছি। এবং উনি ওনার লেখা ক্রনিক ডিজিজ বই, উনি বললেন যে এই বই আমি লিখেছি, তো কাজেই আমার অবর্তমানে এটাই হবে আমার গাইড টুয়ার্ডস দ্য ক্রনিক ডিজিজ। আর সেই বই ক্রনিক ডিজিজ হিসাবে আমাদের হাতে আসে। তো উনি বললেন, উনি যেটা পেলেন, আর উনি ওনার এই দীর্ঘকালীন জীবনে যা অবজার্ভ করেছিলেন, প্লাস উনি বিভিন্ন জার্নাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যা পেলেন, ওতে উনি কনক্লুড করলেন যে এই যে চর্মরোগগুলো বিভিন্ন উপায়ে চাপা পড়েছে, এইগুলোই চর্মরোগগুলোই হচ্ছে কারণ ক্রনিক ডিজিজ না সারার, বিশেষত চর্মরোগ। তিনি এটার নাম দিলেন সোরা। এই ডেভেলপমেন্টাল হিস্ট্রি আপনারা জানেন, বিএইচএমএস আমাদের পড়ানো হয়েছে। এবার এইটার সঙ্গে লড়াই করার জন্য, এটাকে চেনার জন্য উনি প্রচুর এক্সাম্পল তার বইতে সাইট করেছেন। আপনারা ক্রনিক ডিজিজ যদি পড়েন দেখবেন প্রচুর এক্সাম্পল উনি সাইট করেছেন। কিন্তু মজা হচ্ছে এই এক্সাম্পলগুলোর মধ্যে ওনার নিজের কেসের এক্সাম্পল একটাও নেই। উনি বিভিন্ন জার্নাল থেকে তুলে তুলে নিয়ে এখানে সাইট করেছেন। উদ্দেশ্য একটাই, যাতে করে পরবর্তী সময় তার ফলোয়ার্সদের মনে না হয় যে তিনি একটা মন গড়া ঘটনা লিখেছেন। তৎকালীন সময় বিভিন্ন জার্নাল, বড় বড় মেডিকেল জার্নাল, বুলেটিনে যা পাওয়া গেছিল, তিনি দেখালেন যে সাপ্রেশন অফ দ্য স্কিন ডিজিজ হলে পারে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, এবং সেই সমস্যাগুলো বিভিন্ন নামে আমাদের সামনে আসে, তাকেই উনি সোরা নাম দিলেন। এই হচ্ছে তার ডেভেলপমেন্টের ইতিহাস। এবং এর জন্য লড়ার জন্য তিনি অ্যান্টিসোরিক মেডিসিনের একটা লিস্ট বানালেন, যেটা আপনারা ক্রনিক ডিজিজ বইয়ের পেছনে পাবেন, যে অ্যান্টিসোরিক মেডিসিন। তার অ্যান্টিসোরিক মেডিসিন যেগুলো ছিল, তার হাতের যেগুলো অস্ত্র ছিল, সেগুলো তিনি তার ক্রনিক ডিজিজ বইতে তুলে ধরলেন। ঠিক আছে, যেটা ক্রনিক ডিজিজের আপনারা যেটা পান, যে বই দুটো ফর্মে পাওয়া যায়। একটা হচ্ছে ক্রনিক ডিজিজের থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে, আর একটা পাওয়া যায় ক্রনিক ডিজিজ বলে দুটো ভলিউমে। তো দুটো ভলিউমে যেটা বই, তার বাকি পুরো পার্টটাই এই থিওরিটিক বইটা। তো এরকম দেখতে, আপনারা দেখুন, এটা হচ্ছে থিওরিটিক বই। এই থিওরিটিক বইটা দেখতে এইরকম। এটা আপনাদের সবার কাছেই কম বেশি আছে। এর একটা বাংলা ভার্সানও আমরা আমাদের ছাত্রদেরকে দিয়ে থাকি, যাদের ইংরেজিতে একটু অসুবিধা, একটু পুরনো ইংরেজি পড়তে অসুবিধা হয়। আর ক্রনিক ডিজিজের যেটা ভার্সান, যেটা ড্রো ভলিউমে, ওর পরে শুধু ম্যাথমেটিকাই আছে। তো হ্যানিম্যান সাহেব তার ক্রনিক ডিজিজে সোরা সম্পর্কের এই আলোচনা, একটা দীর্ঘকালীন একটা বিরাট আলোচনা উনি করেছেন। তো এই আলোচনায় উনি যেটা দেখালেন, যেটা বললাম আমি জিস্ট, খেয়াল রাখবেন যে এই যে ডেভেলপমেন্টাল যে ইতিহাস, এখানে দেখা গেল যে চাপা পড়া চর্মরোগগুলো, ওনার ওই কেসগুলো অ্যানালিসিস করতে করতে উনি দেখলেন, পরবর্তী সময় জার্নালগুলো থেকে দেখলেন, দেখে উনি ব্যাপারটা বুঝলেন যে
যে এই চাপা পড়া চর্মরোগই কারণ। এবার উনি ওনার আবিষ্কৃত অ্যান্টিসেপ্টিক ওষুধগুলো দিয়ে দেখলেন যে চর্মরোগ ফিরে আসলে অসুখ সেরে যায়, চর্মরোগ ফিরে আসলে অসুখ সেরে যায়। তাহলে মূল জিস্ট যদি আমি বলি যে চাপা পড়া চর্মরোগ হচ্ছে কারণ, সেগুলো বিভিন্ন ফর্মে মানুষকে কষ্ট দেয়। চামড়ার ওপর যতক্ষণ থাকে ততক্ষণ ইন্টারনাল অর্গানের ড্যামেজ হয় না, কিন্তু চামড়া থেকে যখন আমরা তাকে চাপা দিই বিভিন্ন পর্যায়ে কুট ফর্মে এই ইন্টারনাল অর্গানকে ড্যামেজ করে। এই হচ্ছে কনসেপ্ট। সোরা কোনো অসুখ নয়, এটা একটা কনসেপ্ট। তাহলে এর যে একটা রোগ তৈরি করার প্রবণতা, এবং উনি দেখালেন যে যদি এটাকে ট্রিটমেন্ট না করা হয় তাহলে প্রজন্মের পর প্রজন্ম এর চলবে। বংশগত ইতিহাসের মতো আমাদের এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে এই মায়াজমেটিক ডিজিজ ছড়াবে। পরবর্তী সময় আপনারা জানেন সাইকোসিস সিফিলিসের কথা বলেছেন এবং তাদের সাথে সোরার মিশে যাওয়ার কথা বলেছেন, তাদের জন্য ট্রিটমেন্ট প্ল্যান বানিয়েছেন। এই পুরো পার্টটা আমরা ক্রনিক ডিজিজে পাই। এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে এই ভিভিড এক্সাম্পলসের মধ্যে আমি যাচ্ছি না, এটা আপনারা সবাই নিজেদের বই থেকেই পড়তে পারবেন। যেটা মূল মনে রাখার ব্যাপার বা বোঝার ব্যাপার, যেটা আপনাদের খেয়াল করতে হবে যে আমরা যে ট্রিটমেন্ট আলোচনার জন্য যাচ্ছি, ট্রিটমেন্ট পার্টের দিকটায় আমাদের জোর দিতে হবে বেশি। ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড তো ডেফিনেটলি আমাদের মাথায় থাকবে, এক্সাম্পলসগুলোও আপনারা খুব ভালো করে পড়বেন। তো সেটাকে শুধুমাত্র রিডিং পড়ার এখানে ক্লাসে কোনো দরকার নেই, আপনাদের সবার কাছে বই আছে, পড়বেন। মূল উপজীব্য বস্তুটা শুধু বোঝার চেষ্টা করুন। এখানে উনি প্রচুর এক্সাম্পল সাইট করেছেন ক্রনিক ডিজিজের প্রথম দিকেই এসে, প্রচুর এক্সাম্পলস উনি দিয়েছেন বিভিন্ন জায়গায়। সেগুলো পড়লে পরেই আপনারা বুঝতে পারবেন ওনার উদ্দেশ্য যা ছিল সেটা হচ্ছে সোরার যে একটা ভিভিড একটা বিরাট জায়গা এবং তার যে একটা ডিস্ট্রাকটিভ প্রেজেন্টেশনের মতো একটা জায়গা, সেই সারা শরীরে বিভিন্ন অর্গানিক ড্যামেজ করার মতো যে জায়গা সেগুলো তৈরি করে। এইটা উনি তার লাইফ টাইমে লিখেছেন এবং তার জন্য উনি একটা প্ল্যান চক আউট করেছেন, যেটা উনি বললেন যে ক্রনিক ডিজিজের ট্রিটমেন্টের প্ল্যান। তো এই ক্রনিক ডিজিজ পাবলিশ হওয়ার পরও হ্যানিম্যান সাহেব বহু বছর বেঁচে ছিলেন। ওনার প্যারিস লাইফের প্র্যাকটিস মূলত ক্রনিক ডিজিজের উপরেই ছিল। এই প্রসঙ্গে আমি আপনাদের বলবো যে আপনারা রিমা হ্যান্ডলির বইটা পড়বেন। দ্য সার্চ ফর দ্য ল্যাটার হ্যান্ডম্যান বলে রিমা হ্যান্ডলির একটা বই আসে, তো এখন আউট অফ প্রিন্ট আছে, অনলাইনেও পাওয়া যায়। আমি রেকমেন্ড করবো যে এই বইটা পড়বেন। তাহলে লাস্ট লাইফে প্যারিসের যে প্র্যাকটিস উনি করেছিলেন সেটা মূলত ক্রনিক ডিজিজের, এবং ক্রনিক ডিজিজের যে প্ল্যানগুলো উনি দিয়েছিলেন এই প্ল্যানের ওপর দাঁড়িয়ে সেই ট্রিটমেন্টগুলো উনি চেষ্টা করেছিলেন করার। এবার আমি আমার পরবর্তী আলোচনার দিকে এগোবো। মোটামুটি আপনারা সিনারিও বুঝে গেছেন যে ক্রনিক ডিজিজের আবিষ্কার, সোরার আবিষ্কার, অ্যান্টিসোরিক মেডিসিন এখানে দিতে হবে, এবং উনি অবজার্ভ করে যেটা দেখলেন যে যদি কোনোভাবে ওষুধ দিয়ে তার এই চাপা পড়া রোগকে ওপরে আনা যায় তাহলে কিন্তু অসুখ সেরে যায়। তার মানে সোরিক মায়াজমের ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি কোনো ডিকটাম তৈরি করতে হয় তাহলে বোধহয় বলতে হয় ব্রিং দ্য ইরাপশন ব্যাক, ব্রিং দ্য ইরাপশন ব্যাক। যেমন সাইকোসিসের ক্ষেত্রে আপনি বলতে পারেন যদি কারো গনোরিয়া হয়ে থাকে তাহলে ব্রিং দ্য ডিসচার্জ ব্যাক, যদি কারো সাপ্রেস ডিসচার্জ থাকে তাহলে সেই ডিসচার্জকে ব্যাক করিয়ে নিয়ে এসো। ঠিক সেরকমই সোরার ক্ষেত্রে যেটা আমরা বলতেই পারি সেটা কি, সেটা হচ্ছে ব্রিং দ্য ইরাপশন ব্যাক। এইবার এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আজকের দিনে ট্রিটমেন্ট করতে গেলে প্রাইমারি সাপ্রেশন হয়েছে, সেকেন্ডারি ফর্মে আছে, কি অবস্থায় রোগীটা আছে সেইটা আমাদের বোঝার দরকার। কারণ বংশগত ঘটনাকে নিয়ে আমরা আজকে একটা কমপ্লেক্স মায়াজমেটিক প্রেজেন্টেশনে আছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই মিক্স মায়াজমেটিক, এবং এই মিক্স মায়াজমেটিকের মধ্যে দাঁড়িয়ে আমাদের কোনো মায়াজমের প্রকাশ কীরকমভাবে আছে তার একটা মায়াজমেটিক অ্যানালিসিস করার দরকার রোগী যখন আমাদের সামনে আসছে। যদি তার সোরিক সিমটম খুব বেশি থাকে ডেফিনেটলি আপনি তাকে অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে শুরু করতেই পারেন, সমস্যা কিছু নেই। এই একটা মায়াজমেটিক অ্যানালিসিস আপনাকে করতে হবে। মায়াজমেটিক অ্যানালিসিস করুন, রোগীর সিমটমসগুলোকে আপনি নোট ডাউন করুন,
রোগীর সিমটমসগুলোকে দেখে বোঝার চেষ্টা করুন সেটা কোন মায়াজমেটিক স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে। যেটার মধ্যে দিয়ে তার মেজরিটি মায়াজমেটিক স্টেট ডিমান্ড করবে সেই ওষুধই কিন্তু আপনাকে প্রেসক্রাইব করতে হবে। এই জায়গাটাকে খেয়াল রেখে আমরা আলোচনায় আসব। আমি প্রথমেই বলেছি সোরা যে আলোচনা একটা বিরাট আলোচনা, আমরা মূল পয়েন্টগুলোকে লক্ষ্য করে করে যাব। যেটা আমি বারবার বলছি, এই শরিক মায়াজমের সাংঘাতিক বিস্তার এবং যেটা হ্যানিম্যান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে যেটা কেনশিয়ান ফিলসফিতে গিয়ে আমরা পাই যে এই যে ডেভেলপমেন্ট অফ দ্য সোরা হ্যানিম্যানিয়ান কনসেপ্টের সাথে ডেভেলপমেন্ট অফ দ্য সোরা অ্যান্ড প্রেজেন্টেশন অফ কেনশিয়ান, এই জায়গাটা একটু তফাৎ আছে। আমি একটু ধরিয়ে দিতে চাই আপনাদের বুঝতে সুবিধার জন্য। হ্যানিম্যান সাহেব ছিলেন ইহুদি, তো সেক্ষেত্রে তার ধর্মবিশ্বাস বা ধর্মভীরুতা এই ব্যাপারগুলো কিন্তু খুব একটা ছিল না। ওনার লেখাতে কখনো ভগবান বা এই রকমের লেখা খুব একটা পাবেন না। কিন্তু কেন সাহেব ছিলেন গোড়া ক্যাথলিক, ওটা আপনারা ফিলোসফি পড়লেই বুঝতে পারবেন, কেন ফিলোসফি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন সাহেব কিন্তু বহুবারই তার লেকচারের মধ্যে এই যে একটা ক্যাথলিক ওরিয়েন্টেশন একটা টেনে এনেছেন ধর্মীয় ব্যাপারটা। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে ইভেনিলের যে বক্তব্যগুলো আছে, ইভিল থটস এই যে বক্তব্যটা আছে, এই ইভিল থটস বক্তব্যটা কিন্তু হ্যানিম্যানিয়ান সোরার কনসেপ্টে ছিল না। এটা কিন্তু পরবর্তী সময়ে কেন সাহেবের অ্যাডিশনস, ইভিল থটস। তো রিগার্ডিং দিস এই জায়গা থেকে কিন্তু কেনশিয়ান ফিলসফির একটা বিস্তার একটু অন্যরকম। হয়রাস হ্যানিম্যান সাহেবের যে আলোচনাটা ছিল সেটা কিন্তু মেজর পার্টটাই মেটিরিয়ালিস্টিক আলোচনার উপরেই কিন্তু হ্যানিম্যান সাহেব আলোচনা করেছিলেন। কেন সাহেবের আলোচনাটা কিন্তু ফিলসফিক ওরিয়েন্টেশন ছাড়িয়ে একটা রিলিজিয়াস বাউন্ডারি নিয়ে একটা মন এবং মনের বিস্তার সম্পর্কে যে ঘটনা, এবং সেইখানে গিয়েই তার সেই জ্ঞানচক্ষু খুলে গেল, এইরকম একটা ব্যাপার কিন্তু উনি ওটা মিক্সড আপ করেছেন, যেটা কিন্তু হ্যানিম্যানিয়ান কনসেপ্টে ছিল না। তো ইভিল থটস যদি সোরার প্রেজেন্টেশন যেটা উনি বলছেন যে ইভিল থটস সেখান থেকে সোরা, এটা কিন্তু হ্যানিম্যানিয়ান কনসেপ্টে নেই। এটা একটু খেয়াল রাখবেন, এটা পরবর্তী সময়ে আমাদের আলোচনাতে কাজে আসবে। মনে পড়ে গেল বলে আপনাদের বললাম যে হ্যানিম্যানিয়ান কনসেপ্ট যেটা হ্যানিম্যান সাহেব বলেছিলেন, উনি যা অবজার্ভ করেছিলেন রোগ এবং রোগী সংক্রান্ত ঘটনা, চর্মরোগ চাপা পড়ার পর মানুষের শরীরে এবং মনে যে যে রকমের পরিবর্তন উনি নথিভুক্ত করে গেছেন ওনার বইতে, এগুলো সবই সোরা সংক্রান্ত লক্ষণ। এই হচ্ছে মুদ্রা বক্তব্য। তো তার জন্য উনি বেশ কয়েক পাতা লিখেছেন, আপনারা জানেন। এটা পড়তে গেলে বোরিং লাগবে, কিন্তু রিপিটেডলি আপনি যখন পড়বেন এটাতে আপনার নলেজ এনরিচ হবে এবং সোরা সংক্রান্ত যে বিস্তার এটা আপনারা বুঝতে পারবেন। মন মানসিকতার যে ব্যাপারটা আমি বললাম, কেন উল্লেখ করলাম, কেননা পরবর্তী সময়ে আমরা যখন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করতে চাই, যেটা হ্যানিম্যান সাহেব বলেছিলেন তার বইতে যে উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেন ফিলোসফির একটা সাংঘাতিক একটা মানুষকে চেনার কাজ, মানুষের ব্যক্তিত্ব, তার ব্যক্তিত্ব স্বাধীনতা, তার নিজস্ব সত্তা, একটা ড্রাগ, একটা পেশেন্ট, এই কনসেপ্টটা কিন্তু কেন্ট অনবদ্য, মানে হ্যানিম্যান সাহেব যা ভেবেছিলেন কেন্ট সাহেব তার একটা পরিষ্কার ছবি তৈরি করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মেন্টাল লেভেলে সোরা এবং সোরা সংক্রান্ত যে ব্যাপার, যে ইভিল থটস, এই ব্যাপারটা এর সাথে কিন্তু নিগোশিয়েবল একটা প্রেজেন্টেশন, এটাকে একটু খেয়াল করতে হবে। সেই কারণের জন্য আপনাদের কথাটা বললাম। এইবার চলে আসুন, উনি সোরাকে যেভাবে আলোচনা করলেন, একটা পার্ট হ্যানিম্যান সাহেব বললেন লেটেন্ট সোরা, 2 নম্বরে বললেন প্রাইমারি সোরা, 3 নম্বরে বললেন সেকেন্ডারি সোরা। তাহলে কি বললাম? লেটেন্ট সোরা, প্রাইমারি সোরা এবং সেকেন্ডারি সোরা। এইবার বক্তব্য হচ্ছে যে লেটেন্ট সোরার সিমটম আমি জানলাম, জেনে আমার লাভ কী হলো। আমি বলেছি আমি ক্লিনিক্যাল কথাবার্তা বলব। লেটেন্ট সোরার লক্ষণ আপনারা জানেন, উনি 2, 2.5, 3 পাতা 4 পাতা লক্ষণ লিখেছেন। ক্রনিক ডিজিজের মধ্যে অ্যাফেরেস্টাল স্টাইলে উনি যেটা লিখেছেন সেই লক্ষণ আমি আপনাদের বলছি কী লক্ষণ। কিন্তু বক্তব্য হচ্ছে আমি লক্ষণটা জেনে করবোটা কি, সুপ্ত সোরার লক্ষণ জেনে আমার লাভটা কী। ঠিক অন্য মায়াজমের মতোই হ্যানিম্যান সাহেব পরিষ্কার লিখেছিলেন যে আমি এই সমস্ত লক্ষণগুলো যদি কোনো পেশেন্টের মধ্যে দেখতে পাই, আমি বুঝতে পারি সে লোক
সোরায় আক্রান্ত, তার এখন লেটেন্ট স্টেট চলছে। পারিপার্শ্বিক অবস্থা, মানসিক অবস্থা, দৈহিক অবস্থার অবনতি হলে তার মধ্যে সোরার প্রকাশ পাবে। যখন তার মধ্যে সোরার প্রকাশ পাবে তখন আমরা তার মধ্যে প্রাইমারি সোরা এবং পরবর্তী সময় সেকেন্ডারি সোরার লক্ষণ পাবো। এখন যেটা আছে এটা হচ্ছে তার লেটেন্ট স্টেট। তো জেনে আমার লাভ কী হবে না, আমি যদি লেটেন্ট স্টেটে জানতে পারি, এই অবস্থায় আমি তার অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করলে এই সোরা আরও গভীর ঘুমে ঘুমিয়ে পড়বে। এই হচ্ছে বক্তব্য। তাহলে লেটেন্ট সোরা ট্রিটমেন্ট করা যাবে, অ্যান্টিসোরিক মেডিসিন দিয়েই লেটেন্ট সোরার ট্রিটমেন্ট হবে। যে সিমটমসগুলো খুব মাইল্ড সেগুলো পরবর্তী সময়ে আর ডিটেল একটা বড়সড় আকার নিয়ে আসবে না, এই রকম একটা ব্যবস্থা করা যাবে। এটা হ্যানিম্যান সাহেব বলেছিলেন। কোথায় বলেছিলেন? যেখানে উনি এই আলোচনাটা করেছেন রিগার্ডিং লেটেন্ট সোরা, ঠিক তার আগের অ্যাফোরিজমে উনি লিখছেন যে এগুলো আমি আমার সাথে কম্পেয়ার করে বুঝতে পারি, কারণ আমি সোরাতে সেভাবে কখনোই আক্রান্ত হইনি, এবং এইটা বুঝতে পেরে আমার লাভটা হচ্ছে আমি অতি সহজেই এই রোগীগুলোকে আরোগ্য করতে সক্ষম। তাহলে তার এই রেকারেন্সি আর তৈরি হবে না, লেটেন্ট অবস্থাতেই আমি তাকে সারিয়ে ফেলতে পারবো। এই বক্তব্যটা খুব ভালো করে মাথায় রাখবেন। কেন না, মেজরিটি জায়গায় আমরা লেটেন্টের ট্রিটমেন্ট করতে হয় কি না জানি না। লেটেন্ট, সে তো লেটেন্ট আছে, তাহলে তার কী করে ট্রিটমেন্ট হবে না? প্রত্যেকটার লেটেন্টের ট্রিটমেন্ট হয়, সোরার হয়, সাইকোসিসের হয়, পেভিলিসের হয়, টিউবারকুলারের হয়। আপনি যদি স্টেটটা বুঝতে পারেন তাহলে সেই অনুযায়ী অ্যান্টিমাইজমেটিক ট্রিটমেন্ট দিয়ে আমরা তার লেটেন্টকে লেটেন্ট অবস্থায় রাখতে পারি, ফ্লেয়ার আপ করা বন্ধ করতে পারি। তাহলে ট্রিটমেন্ট প্ল্যান দরকার, এবং তার জন্য দরকার প্রপার অবজারভেশন, যে আমি লেটেন্ট যে মায়াজমেটিক স্টেটটা আছে সেটাকে চিনতে পারছি কি না। তো হ্যানিম্যান সাহেব যে লক্ষণগুলো দিয়েছেন সোরা সংক্রান্ত ব্যাপারে, হ্যানিম্যান সাহেব হচ্ছেন অথরিটি, কারণ এত নিখুঁত এবং নিপুণ অবজারভেশন 11টা বছর ধরে চলেছে, এবং বুঝতেই পাচ্ছেন তার মতো একজন মহান ব্যক্তিত্ব যখন 11 বছর দিয়ে একটা জিনিসকে দাঁড় করিয়েছেন, তাহলে তার রীতিমতো গুরুত্ব আছে, এবং তার জন্য আমাদের যথেষ্ট সময় ব্যয় করতে হবে। না হলে কিন্তু অনেক ডিজিজ, রপ্ত হওয়া খুব মুশকিল। বলা যত সোজা, রপ্ত করা যথেষ্ট শক্ত। ক্লাসিক্যাল হোমিওপ্যাথির এই জায়গাতে দাঁড়িয়ে মায়াজম ছাড়া কিন্তু ক্রনিক ডিজিজ কেন অ্যাকিউট ডিজিজেরও ঠিক ট্রিটমেন্ট করা খুব মুশকিল। তাতে সিমটোম্যাটিক প্যালিয়েশন হওয়ার সম্ভাবনা বেশি রেদার দেন কিউর। এটা হচ্ছে কনসেপ্ট। হ্যানিম্যান সাহেবের ক্ষেত্রেও হয়নি, আপনারা আমার প্রশ্নই ওঠেন। চলে আসুন লেটেন্ট সোরার সিমটমস। তো লেটেন্ট সোরার প্রচুর সিমটমস, আমি 2-4টে আপনাদেরকে একটু তুলে দিচ্ছি, সামনে বই দেখিয়ে বলছি যে সিমটমসের মধ্যে আপনারা ঢুকবেন। লেটেন্ট সোরার প্রচুর সিমটমস আছে, আস্তে 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 সিমটমসগুলোকে রপ্ত করবেন। আমাদের যাদের বাংলা বই আছে এখানে 86 অ্যাফোরিজমিস্টিক বইতে লেটেন্ট সোরার লক্ষণ লেখা আছে। 84 এবং 85 নম্বর যে অ্যাফোরিজম প্রেজেন্টেশন, সেখানে গিয়ে আপনি পাবেন যে যেটা বললাম যে উনি ট্রিটমেন্টের কথা বলেছিলেন। এবার মজা হচ্ছে যে এইখানে লেটেন্ট সোরার যে সিমটমসগুলো আছে এর মধ্যে বেশ কিছু লক্ষণ হচ্ছে টিউবারকুলার হবেই, কারণ তার মধ্যে শরীর লক্ষণ আছে। তো আপনি যদি তার মায়াজমেটিক প্রেজেন্টেশনে গিয়ে দেখেন যে তার মধ্যে বংশগত টিবির ইতিহাস, তার দৈহিক কাঠামো যা আপনি টিউবারকুলারে পড়ে এসেছেন, তাহলে আপনি অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দেবেন রেদার দেন অ্যান্টিসোরিক মেডিসিন। আর যদি দেখেন তার ফ্যামিলি হিস্ট্রির মধ্যে শরিক প্রেজেন্টেশন বেশি, তাহলে আপনি অ্যান্টিসোরিক মেডিসিনের কথা ভাববেন। এখানে কোনো দ্বন্দ্ব নেই, পুরো ব্যাপারটাই হচ্ছে আপনার চেম্বারে আপনার কাজে লাগানোর ব্যাপার। এখানে কোনো পরীক্ষার ওরিয়েন্টেশন নেই যে নাম্বার কেটে নেবে, এটা নিয়ে চিরদিন দ্বন্দ্ব। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি চেম্বারে প্র্যাকটিসে কাজে লাগাই পারেই বুঝতে পারবেন। এক্সাম্পল দিতেই পারি আমি, যেমন ধরুন আমরা যখন প্রথম চিকিৎসা শিখি 2006-07 সালে যখন ট্রিটমেন্ট করতে শুরু করি 2008-এ, তখন ধরুন এই যে পাইলস, আমাদের খুব বেগ দিত। পাইলস হয়েছে,
সাংঘাতিক ব্যথা যন্ত্রণা, কমন সিমটম আপনারা জানেন, রক্ত পড়ছে, জায়গাটা ফুলে আছে, দপদপ করছে, পায়খানা শক্ত হয়ে যাচ্ছে, মলদার চিড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, খুব ভালো। তাহলে এই লক্ষণ নিয়ে রোগী আমাদের কাছে আসতো। তাহলে প্রথম হচ্ছে রক্ত বন্ধ করতে হবে, 2 নম্বর হচ্ছে ব্যথা কমাতে হবে, 3 নম্বর হচ্ছে মলদার ফোলা কমাতে হবে, পায়খানা শক্তকে নরম করতে হবে। এই হচ্ছে উদ্দেশ্য ছিল আমাদের। তো তাতে কি হলো? তো প্রথম তো জানেন যে পাস করার পরে থেরাপিউটিক্স আমাদের মাথা থেকে বেরোয় না। তো কাজেই প্রথমে পাইলসের মেডিসিনগুলো নিয়ে ভাবনা শুরু হয়, খুব স্বাভাবিক, আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তারপরে আমরা যারা ভদ্রেশ্বরে যেতাম, স্যারের স্টুডেন্ট ছিলাম, ডক্টর বিমল পালের, তো সেইখান থেকে আমরা রেপার্টরি শিখি। তো রেপার্টরিয়াল অ্যানালিসিস করতে গিয়ে যে সিমটমস, সেই সিমটমসের মধ্যে গিয়ে আমরা দেখলাম যে পেশেন্ট বলছে রেকটাম হেমারেজ হার্টস টু লাফটার। তাহলে রেকটাম হেমারেজ হার্টস টু লাফটার, তাতে কিছু ওষুধ আছে। এবার রেপার্টরির যে ব্যবহার, সেই ব্যবহার যেটা, সেই ওরিয়েন্টেশনে আমরা এখানে ব্যবহার করতাম ভদ্রেশ্বরে, যেটা আমাদের হতো জেনারেলি, সেটা হচ্ছে এলিমিনেটিং মেথডস। তো এলিমিনেটিং মেথডসে আমরা ট্রিটমেন্ট করতে গিয়ে যেভাবে শিখেছিলাম, তাতে গিয়ে দেখলাম যে পেশেন্টের যে চিফ সিমটম, পেশেন্ট যেটা বলেছেন রেকটাম হেমারেজ হার্টস টু লাফটার, আর মলদারে জ্বালা করছে, সেটা সাংঘাতিক হারে থাকছে, আর রেকটাম পেন বার্নিং কনস্ট্যান্ট, কোল্ড অ্যাপ্লিকেশান অ্যামোলেশন বা হট অ্যাপ্লিকেশান অ্যামোলেশন, এইভাবে একটা ওষুধে পৌঁছানো যেত। এতে মুশকিলটা কী হতো, ভালোটা কী হতো? ভালো জিনিস এটা হতো যে সিমটমগুলো দেখে ওষুধটা দেওয়া হতো সেগুলো বেশ কমে যেত, খুব আনন্দের ব্যাপার। কিন্তু মুশকিল যেটা হতো, তারপরে 2-4 বার ওষুধ খেলেও পেশেন্ট ভালো আছে। মুশকিলটা কী হচ্ছে না, পায়খানা শক্ত তো শক্তই আছে, আচ্ছা এইসবগুলো খাওয়ানো হলো, মলদারে ভেসলিন লাগানো হলো, গরম জলে বসানো হলো, সব ম্যানেজমেন্ট ঠিকই আছে, কিন্তু কারণে অকারণে পায়খানা শক্ত হয়ে যাচ্ছে, মলদার আবার ফেটে যাচ্ছে, লোক তো সারছে না। আচ্ছা বেশ, সিমটমের সামান্য অদল বদল হলো, যেটা আমি নিজে করে বুঝেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদেরও কম বেশি দেখবেন প্রথম থেকে লাইফে এই জিনিসই হচ্ছে, বা যারা পুরনো আছেন হয়েছে। এবার ধরুন কেউ এসে বললো আমি কালকে মটন খেয়েছিলাম, আমি তার বুঝলাম যে মটন খেয়ে অ্যাগ্রাভেশন হয়েছে। আচ্ছা ঠিক আছে, হলো রেপার্টরি মটন অ্যাগ্রাভেশন, আচ্ছা চিকেন অ্যাগ্রাভেশন, এই কালকে অমুক খেয়েছে তার একটা অ্যাগ্রাভেশন হলো, আবার সামাল দেওয়া গেল। সামলে সামলে চলা যাচ্ছে, সারিয়ে তো দেওয়া যাচ্ছে না। হচ্ছেটা কি না, আন্ডারলাইং মায়াসবেটিক স্টেটকে নিয়ে আমরা ভাবছিই না। কারণ এই অ্যানালিসিসে তো আমি ভাবিনি, আমি অন্তত ভাবিনি যে এর সাথে যে তার মায়াসমেটিক অ্যাঙ্গেলটা যোগ করার দরকার, যে এটা কনস্টিপেশন, এটা পাইলস হয়েছে, এটা রেকটাল ফিশার আছে, তো এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা ভাবার দরকার যে এখানে অ্যান্টিটিউবারকুলার, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসেপটিক, ভাবিনি, কারণ সিমটম মিলে যাচ্ছে। থেরাপিউটিক করেও দেখেছি যে হ্যাঁ ঠিক আছে পাইলস হয়েছে, আর একটা শক্ত পায়খানা হচ্ছে, আচ্ছা সালফার দেওয়া হলো, আচ্ছা সালফারে এখন পরের বার কী হচ্ছে, সালফার কাজ করছে না, আচ্ছা রক্ত বেরোচ্ছে, একটু অ্যাসিড নাইট্রিক দেওয়া হলো, দেখবেন আপনাদের লাইফেও তাই হয়েছে, দিচ্ছি। আচ্ছা খুব জ্বালা যন্ত্রণা আছে, এই অমুক বইতে বলেছে এইটা ভালো কাজ করে, দিলাম, সেও খানিক দিন কাজ করলো, তারপর আর কাজ করে না। এখন মুশকিলটা হচ্ছে এর একটা নির্দিষ্ট দিক আছে। কী দিক না, এই যে অ্যানোরেক্টাল ব্লিডিং, আপনারা 3টে মায়াজমের ক্লাস শুনে এসছেন, তার সাথে সোরা 4টে, এই 4টে জিনিসের যে অ্যানোরেক্টাল প্রেজেন্টেশন, এইটাকে যদি আপনারা ঠিক ঠিক বোঝেন, তাহলে দেখবেন কোনটা সোরিক, কোনটা সাইকোটিক, কোনটা সিভিলিটিক আর কোনটা টিউবারকুলার, এই জায়গাটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার যে ভুলটা আমাদের হতো যে ক্রনিক ডিজিজে এই একদিন মাংস খেয়েছি আর একদিন বিরিয়ানি খেয়েছি, একদিন পোস্ত খেয়েছি, ক্রনিক ডিজিজে এটা কোনো ম্যাটারই করে না। কারণ ক্রনিক ডিজিজটার ভেতরে এ শুধুমাত্র এক্সাইট করে, ঠিক আছে? তো কাজেই ক্রনিক ডিজিজের কারণ তার আন্ডারলাইং মায়াজম রেদার দ্যান অ্যাকিউট কজ, এটা বাদ দেবেন। তারপরে হলো তার মডালিটি, হ্যাঁ খুব দাম আছে মডালিটি, তার থার্মাল মডালিটি আছে, তার টেম্পারমেন্ট আছে, তার মেন্টালিটি আছে, আপনি ডেফিনেটলি দাম দেবেন, দাম তো দিতেই হবে। এর সাথে সাথে যেটা রাখার দরকার আন্ডারলাইং মায়াসমেটিক স্টেট
আর পার্সোনালিটি অফ দ্য পেশেন্ট। এই যদি মেলাতে পারেন তাহলে দেখবেন আপনার পেশেন্ট কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে। পরবর্তী সময়ে দেখুন এখনকার প্ল্যান অফ ট্রিটমেন্ট কী করে। রুগী এলো, হ্যাঁ ব্লিডিং হচ্ছে, বংশের ইতিহাস শুনলাম, বুঝলাম হ্যাঁ বংশে পাইলস টাইলস আছে, যা আপনাদের কদিন আগে লেকচারে বলেছি, 3টে লেকচার, 3টে মায়াজমের ওপর গোটা 6-7 লেকচার আপনারা শুনেছেন। যদি টিউবারকুলার হয় তাহলে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দিই। অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দেওয়ার পর কী করি, পেশেন্টের বেসিক মায়াজমেটিক স্টেটের ঘটনার কথা ভাবার চেষ্টা করি। হ্যাঁ কখনো কখনো অ্যাকিউট রিজিওনাল স্টেট ডেভেলপ করে, হ্যাঁ খুব ব্যথা আছে, খোঁচা মারছে, রক্ত পড়ছে, জ্বালা করছে, জায়গাটা ফুলে আছে, দপদপ করছে, যেগুলো আপনার রিজিওনাল লিডার্স আমরা আমাদের ভাষায় বলি, ন্যাশের কথাকে কপি করে, যে হ্যাঁ এখানে অ্যাসকোলাসিপ, এখানে হেমামালিস, এখানে র্যাটেনভিয়া, এখানে আপনার অন্য কোনো ড্রাগ, এগুলো লাগতে পারে। তো টিউবারকুলিনাম যেহেতু তার বংশগত স্টেটের ওপর ভেবেছি, এরপরে যদি খুব অ্যাকিউট স্টেট থাকে এটা ভাবি, ফলোড বাই বেসিক ড্রাগের কথা ভাবে, রুগী সুন্দর ভালো থাকে। রুগী এসে এখন বলছে আমি তো ডাক্তারবাবু এখন মাংস টাংস সবই খাচ্ছি, ব্লিড করছে, পালিয়ে। আগে হতো না, কারণ আগে তার মায়াজমেটিক কারেকশান শিখিনি, আগে তার পার্সোনালিটির কথাও শিখিনি। এই দুটোই কিন্তু অনবদ্য পিলার হোমিওপ্যাথিকে দাঁড় করানো। রুগীকে চিনতেই হবে, তার আন্ডারলাইং মায়াজমেটিক স্টেটও বুঝতে হবে। এবার আসুন, এর যদি আন্ডারলাইং মায়াজমেটিক স্টেট শরিক হয়, তাকে প্রথমে অ্যান্টিসোরিক ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করি, তাকে সালফার দিলাম, তাকে সোরাইনাম দিলাম, তাকে অন্য অ্যান্টিসোরিক ড্রাগের কথা ভাবলাম, ফলোড বাই একই প্ল্যান। এর পরবর্তী সময় আমাদের এই মায়াজমের যে ক্লাসগুলো আছে, আরও 2-4টে অ্যান্টিমায়াজমেটিক ক্লাস চলবে। এরপরে আপনাদের এই রোগভিত্তিক এবং রোগীভিত্তিক আলোচনার উপরে আমি যাব, যেখানে গিয়ে আপনাদের ক্লিনিকে সুবিধা হবে যে পেশেন্ট এলে পারে প্রথম তার মায়াজমেটিক অ্যানালিসিস কী করে করতে হয়, এবং রোগভিত্তিক যে আলোচনাটা আমরা অলরেডি করে এসেছি এবং এখনও চলছে, এটারও আলোচনা দরকার। এই এক্সাম্পলটা আপনাদের দিলাম কেন না, এইটা নিয়ে আমরা প্রচুর দিন ভুগেছি। এটা একদম ভুক্তভোগীর জ্বালার কথা বলছি আর কি, যে রেকটাম হেমারেজ হার্টস্টুল আফটার অ্যাকম্প্যানিড কনস্টিপেশন, এই করতে 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 সব ওষুধ একটার পর একটা দিয়েছি, দাঁড় করানো যায়নি, কেস রুগী পালিয়ে গেছে। তো এই ভুলটা আপনারা করবেন না, প্রথম থেকেই ব্যাপারটা শেখার চেষ্টা করুন অ্যান্টিমায়াজমেটিক অ্যানালিসিস। এবার আসুন শরিক মেডিসিনের ক্ষেত্রে আমাদের যেটা আমি বলছিলাম লেটেন্ট সোরাস সিমটমসের কথা, সেই সিমটমসের দিকে আমরা চলে আসবো। লেটেন্ট সোরাস সিমটমস, হ্যানিম্যান স্যার প্রচুর সিমটম লিখেছেন, তার মধ্যে 2-4টে সিমটমসকে আপনাদের সামনে তুলে দিই। যেমন উনি লিখছেন বেশিরভাগ ছেলেমেয়েদের কৃমি হওয়ার প্রবণতা। এই কৃমি হওয়ার প্রবণতাকে উনি বললেন যে এটা শরিক লক্ষণ। আপনারা টিউবারকুলার ড্রাগের মধ্যেও পাবেন, আপনারা সাইকোটিক ড্রাগের মধ্যেও পাবেন। তো কাইন্ডলি এই জায়গাটাকে বারবার খেয়াল করবেন, কারণ আমি বারবার বলছি কেন, কারণ একটা সময় আসে যখন র্যান্ডাম সালফারের ব্যবহার, মানে আমরা যখন এর পরবর্তী সময় ধরুন প্রথম মায়াজমেটিক প্রেজেন্টেশনের দিকে যাই, তখন শুধু সালফার আর সালফার, সালফার আর সালফার, চারিদিকে শুধু সালফার, বুঝতে পারছেন। অ্যান্টিসোরিক মেডিসিনের সাংঘাতিক অপব্যবহার। আর মজা হচ্ছে কি, তাতেও কিন্তু সিমটোম্যাটিক প্যালিয়েশন হয়। যেই আপনি সোরা পড়বেন মনে হবে সারা পৃথিবী সালফার, আর সারা পৃথিবী সোরা, আর সোরার ড্রাগ সালফার। তো এই ভুলটা হবেই। এই কারণের জন্যই আমি বারবার কিন্তু মনে করাচ্ছি, কৃমির জন্য কখনোই কোনো ট্রিটমেন্ট করতে হয় না, কৃমি সংক্রান্ত লক্ষণগুলোর জন্য ট্রিটমেন্ট করতে হয়। কৃমির জন্য কোনো রোগীকে ওষুধ দেবেন না, তার বেসিক স্টেট, তার মায়াজমেটিক স্টেটকে কভার করলেই কিন্তু কৃমি চলে যায়, ঠিক আছে। ডিওয়ার্মিংয়ের ড্রাগ বলে আলাদা করে কিছু লাগে না, তাকে সিনা দেওয়ার দরকার হয় না, তাকে স্যান্টোনিন দেওয়ার দরকার হয় না, তাকে ম্যারামভেরাম দেওয়ার দরকার হয় না। আপনি যদি বাকি স্টেটগুলোকে বুঝতে পারেন তাহলে কিন্তু সুন্দর ট্রিটমেন্ট করা যাবে, ঠিক আছে। আবার সোরা যেই শুনলাম যে এটা সোরার লক্ষণ, তাতে কিন্তু আবার সালফার দিয়ে ফেলবেন না, যে শুধু সালফার দেবো আর সব সেরে যাবে, তা কিন্তু নয়। আচ্ছা, এই কৃমি সংক্রান্ত ঘটনার জন্য মলদ্বারে চুলকনি, মলদ্বারে বিভিন্ন রকম অসুবিধা, পেট ফাঁপা, মলদ্বার ফেটে যাওয়া, মলদ্বারে বিভিন্ন রকম গণ্ডগোল, তার সাথে তার খিদের প্রবণতা, তার ফ্যাকাশে মুখ, একটা অ্যানিমিক প্রেজেন্টেশন, এই ব্যাপারগুলো উনি আলোচনা করেছেন। তার সাথে উনি বলেছেন চোখের প্রবলেমের কথা, চোখের মধ্যে কনজাংটিভাইটিসের প্রেজেন্টেশনের কথা বলেছেন, চোখের মধ্যে
কনজাংটিভাল প্রেজেন্টেশনের কথা বলেছেন, সার্ভাইকাল গ্ল্যান্ড ফোলার কথা বলেছেন। আমি আবার বলছি, সার্ভাইকাল গ্ল্যান্ড ফোলা টিউবারকুলার লক্ষণ বেশি শরিক লক্ষণ হতে পারে, তবে সোজা সংক্রান্ত লক্ষণ হলে দেখবেন তার চর্মরোগ আছে কি না, মাথার মধ্যে স্ক্যাল্পের প্রেজেন্টেশনের ডিজিজ আছে কি না, তার সাপ্রেশনের হিস্ট্রি আছে কি না, তাহলে কিন্তু আপনি শরিক ড্রাগের কথা ভাববেন। নচেত অ্যান্টিটিউবারকুলার ড্রাগের কথা ভাবতে হবে, কারণ গ্ল্যান্ড এবং গ্ল্যান্ডুলার প্রেজেন্টেশন শুধু সোরা কিন্তু একা করে না। সোরা উইথ সিফিলিস আমি অলরেডি আপনাদের আলোচনা করে এসেছি। সোরা উইথ সিফিলিস কিন্তু এখানে কারণ, তো এই জন্য শুধু সালফার দিয়ে কিন্তু বা শুধু অ্যান্টিসোরিক ড্রাগ দিয়ে কিন্তু এগুলো সারছে না, এটা একটু খেয়াল করতে হবে। এরপরে উনি লিখলেন যে এপিস্ট্যাক্সিস, তো সন্ধ্যের দিকে একটা পেনলেস এপিস্ট্যাক্সিস বাচ্চাদের ক্ষেত্রে বা মাঝবয়সীদের ক্ষেত্রে পাওয়া যায়। তারপরে লিখলেন যে ঘাম, বিভিন্ন রকমের ঘামের প্রেজেন্টেশন লিখলেন। উনি লিখলেন ঠান্ডা লাগার প্রবণতা, চট করে ঠান্ডা লেগে যায়। তাহলে চট করে ঠান্ডা লেগে যাওয়ার যে প্রবণতা আপনারা জানেন যে বিভিন্ন মায়াজমেটিক স্টেটের ওপর হতে পারে, তার ডিটেল ডিসকাশনস কিন্তু আপনাদের দরকার হবে। সোরা এবং সোরা সংক্রান্ত লক্ষণ আমি বারবার বলছি, চর্মরোগ চাপা পড়ার ইতিহাস আর বংশগত চর্মরোগের ইতিহাস, এই জায়গাটা বারবার খেয়াল করবেন। এই জায়গাটা যদি আপনার সামনে আসে তাহলে ডেফিনেটলি আপনি ভাববেন। আর যদি দেখেন যে এই ইতিহাস নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভাবতে হবে যে ইট ইজ র্যাদার ব্লেন্ডেড দেন সিঙ্গল। এটা র্যাদার ব্লেন্ডেড প্রেজেন্টেশন, ঠান্ডা লাগার প্রবণতা সোরাসিফিলিসের মিক্সিং কন্ডিশনে হয়, যেটাকে আমরা টিউবারকুলার মারাথন হিসেবে চিনি। যদি এর চর্মরোগ চাপা পড়ার ইতিহাস, এর প্রনিসিটি টু সাপুরেশন, এর কনস্টিপেশনের প্রেজেন্টেশন, এর খিদের গণ্ডগোল, এর ছোটোবেলা থেকে শরিক প্রেজেন্টেশনগুলো সামনে থাকে, তাহলে ডেফিনেটলি আপনি ভাববেন শরিক ড্রাগের কথা। আর এই ওরিয়েন্টেড ম্যাথমেটিক্যার যেটা বলছিলাম, যেটা হ্যানিম্যান সাহেবের কথা অনুযায়ী কেন সাহেব ফলো করেছিলেন, এবং কেন পরবর্তী সময়ে একটা দুর্দান্ত বই আপনারা পাবেন, সেটা হচ্ছে কি না এই ওরিয়েন্টেড লেখা, সেটা হচ্ছে নীলমণি ঘটক। ইজ এ ওয়ান্ডারফুল বুক। এক একটা বইতে এক একটা ড্রাগকে উনি অদ্ভুত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যেমন আমি আপনাদের বলবো যে আপনারা ডেফিনেটলি পড়বেন গ্রাফাইটিস, ডেফিনেটলি গ্রাফাইটিস পড়ুন। দেখুন, চাপা পড়া চর্মরোগ যেখানে কারণ, সেখানে আমাদের গ্রাফাইটিসের কথা ভাবতে হয়, সেখানে আমাদের সোরাইনামের কথা ভাবতে হয়, সেখানে আমাদের মেজেরিয়ামের কথা ভাবতে হয়। তো এই আলোচনা কিন্তু আপনারা ঘটকের বইতে অসম্ভব সুন্দর পাবেন। অ্যানালিসিস করতে হবে ড্রাগে, যে কোথায় সোরাইনাম, কোথায় গ্রাফাইটিস, কোথায় সালফার, কোথায় অন্য ড্রাগ। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, এটা আলোচনার দরকার। তাহলে লেটেন্ট সোরার যে সিমটমসের কথা বলছি, কেন এর সাথে ড্রাগগুলো বলছি, খেয়াল করবেন। লেটেন্ট সোরা মারতেই সালফার দিয়ে কিন্তু ট্রিটমেন্ট হয় না, এই ভুলটা করবেন না। অ্যান্টিসোরিক ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট হয়, নট নেসেসারিলি সালফার, ইট মে বি সোরাইনাম, ইট মে বি পালসেটিলাইট, মে বি আদার ড্রাগ, মেনলি দ্য ড্রাগ হ্যাভিং দ্য হিস্ট্রি অফ সাপ্রেশনস অফ দ্য স্কিন ডিজিজ ইন দ্য পাস্ট। এই ড্রাগটার একটা ইতিহাস থাকতে হবে, যেখানে চর্মরোগ চাপা পড়ার এই ঘটনা থাকবে। এইটা একটা বিরাট জায়গা, এই জায়গাটাকে একটু খেয়াল করতে হবে। এরপর উনি বললেন স্পেনিং অফ দ্য মাসলস। এই যে বলেছি যে কেন বারবার বলছি, এই যে স্পেনিং অফ দ্য মাসলস যখনই পাবেন তখনই আপনার রাস্টাক্সের কথা মনে পড়বে, খুব স্বাভাবিক। তো রাস্টাক্স কিন্তু দেখবেন হ্যানিম্যানিয়ান অ্যান্টিসোরিক ড্রাগের মধ্যে পড়ে না, এবং পরবর্তী সময় আপনি দেখবেন রাস্টাক্সের মধ্যে মেজরিটি অফ সিমটমস আর সাইকোটিক সিমটমস। তো এই লক্ষণটা যেটা স্পেনিং অফ দ্য অ্যাঙ্কেল বা স্পেনিং অফ দ্য ইজিলি স্পেনিং অফ দ্য মাসেল, স্ট্রেনিং অফ দ্য মাসেলস, আপনি অ্যান্টিসোরিক ড্রাগ দিতেই পারেন, কিন্তু তারপরে যদি থেকে যায় তাহলে কিন্তু আপনাকে সাইকোটিক ড্রাগের কথা ভাবতে হয়। এবার আপনি পেশেন্টের ডোমেনের কথা ভাবুন। আপনার এই পেশেন্টের যদি গলব্লাডার স্টোন অপারেশন হয়ে থাকে, আপনার এই পেশেন্টের যদি পলিসিস্টিক ওভারি থাকে, তাহলে কিন্তু আর আপনাকে বুঝতে হবে না, নতুন করে বোঝানোর কিছু নেই, আপনি অনতিবিলম্বে সাইকোটিক ড্রাগ দেবেন। তাহলে স্পেনিং অফ দ্য মাসেলস, এই যে জায়গাটা, এই জায়গাতে কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। মেন্টাল প্রেজেন্টেশনের কথা বলেছেন, হাইপার অ্যাংজাইটি স্টেট যেগুলো আছে, সেই জায়গাতে আমি যাব, আর একটা নির্দিষ্ট আলোচনা আমরা রাখবো। মাথার চুল উঠে যাওয়া, চুল শুকনো হয়ে যাওয়া, খুশকিতে ভরে যাওয়া, চুল উঠে যাওয়া, পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বল। চুল উঠে যাওয়ার লক্ষণ এই আরেক সাংঘাতিক লক্ষণ, হ্যাঁ, মাথা খারাপ হয়ে যায়, চুল সামাল দেওয়া যাচ্ছে না। আন্ডারলাইং ম্যাথমেটিক্সটাকে ডেফিনেটলি কভার করতে হবে, আমাদের প্রচুর ফেলিওর আছে। তো আন্ডারলাইং ম্যাথমেটিক্স স্টেটকে কভার করতে পারলেই কিন্তু দেখবেন যে
এই জায়গাটা কিন্তু সুন্দর কভার করা যাচ্ছে, যেটা আমি এখনকার ট্রিটমেন্ট প্ল্যান করতে গিয়ে দেখছি। এই যে শরিক যে চুল ওঠার কথা বলছেন, এটা জেনারেলি একটা অ্যাকিউট ডিজিজ, স্ক্যাল্প ওরিয়েন্টেড প্রেজেন্টেশন। এইগুলো যদি হয়, টাইফয়েড হয়ে গেছে, ডেঙ্গু হয়ে গেছে, ম্যালেরিয়া হয়ে গিয়েছে, অ্যাকিউট ডিজিজে অনেক দিন ভুগেছে বা ক্রনিক ডিজিজের একটা সাংঘাতিক স্টেট ভুগেছে, তারপরে চুল উঠছে, তাহলে আপনি অ্যান্টিসোরিক ড্রাগের কথা ভাবুন। কিন্তু যদি দেখেন যে না, আস্তে সেরকম কোনো কজ নেই, একটা কজলেস মোটামুটি চুল উঠে যাচ্ছে, তাহলে কিন্তু সেভিটিক মায়োলোমার কথা ভাবতে হবে। আবার যদি দেখেন মাথার মধ্যে টিনিয়া ক্যাপিটিস আছে, রিংওয়ার্মের প্রেজেন্টেশন আছে, এইরকম ব্যাপার ট্যাপারগুলো চলছে, তাহলে কিন্তু আপনাকে টিউবারকুলার ড্রাগের কথা ভাবতে হচ্ছে। আর যদি দেখেন পেশেন্টের পলিসিস্টিক ওভারি থেকে শুরু করে অন্য গণ্ডগোলগুলো আছে, হরমোনাল ইমব্যালেন্স আছে, বা চুলকে বিভিন্ন রকম রং করা হচ্ছে, তার বিভিন্ন রকম ট্রিটমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সাইকোটিক ড্রাগের কথা ভাবতে হবে। অ্যামোনিয়া দিয়ে তার ট্রিটমেন্ট চলছে, কার্লি হচ্ছে, হিট ট্রিটমেন্ট চলছে, লম্বা হচ্ছে চুল, স্ট্রেট হচ্ছে, কার্লি হচ্ছে। তো চুলের ওপরে বিভিন্ন রকম অত্যাচারে তার সাইকোটিক ডোমেনের ড্রাগের খুব দরকার। এই ব্যাপারগুলোকে একটু খেয়াল করে কিন্তু কাজ করতে হবে। শুধু অ্যান্টিসোরিক ড্রাগে কিন্তু ঝামেলা মিটবে না। এটা হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্সের রেজাল্ট আপনাদের বললাম, এই জায়গাটাকে খেয়াল করবেন। মেনস্ট্রুয়াল ডিসঅর্ডারের কথা উনি বলেছেন, শরিক মায়োলোমা মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার আছে। তবে এই প্রসঙ্গে আমি একটু মনে করিয়ে দিই আপনাদের যে সোরার যে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, সেগুলো কিন্তু মেজরিটি ফাংশনাল, লং টার্মে গিয়ে কিন্তু ডিস্ট্রাকশন করে। এই কথাটা বললাম, এটা একটা জেনারেলাইজড বক্তব্য। এটা আপনি আমাদের রবার্টসের মধ্যে পাবেন যে সোরা ফাংশনাল গণ্ডগোল করে, লং টার্মে গিয়ে সোরা ডিস্ট্রাকশন করে। এর প্রথম প্রেজেন্টেশন ডিস্ট্রাকশন নয়, এর প্রথম প্রেজেন্টেশন কিন্তু ইনকোঅর্ডিনেশন নয়, এগুলো আপনারা অলরেডি শুনেছেন। তো সোরার ক্ষেত্রে কিন্তু সেই অ্যানালিসিসটা কিন্তু আপনাকে করতে হবে। এই অ্যানালিসিসটা না করতে পারলে কিন্তু সমস্যা, যে এর আন্ডারলাইন যা স্টেট, সেখানে যদি সাইকোটিক সিভিলিটিক ড্রাগ মানে ওরিয়েন্টেশন থাকে, আর আপনি যদি অ্যান্টিসোরিক ড্রাগের কথা ভাবেন, তাহলে কিন্তু ফেলিওর অবশ্যম্ভাবী। যেমন এই ধরুন মেনস্ট্রুয়াল ডিসঅর্ডারগুলো হয়, যদি আপনি এই ধরে কাজ করতে যান যে কতদিন মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে আছে, আমি রেপার্টরি হেল্প নিয়ে করব বা আমি অন্য কিছু ভেবে করব, এখানে কিন্তু ফেলিওর অবশ্যম্ভাবী, আপনি যদি আন্ডারলাইন স্টেটকে কভার না করেন। যে 2 মাস হয়নি, 3 মাস হয়নি, 15 দিন পিছিয়ে গেছে, 7 দিন পিছিয়ে গেছে, 7 দিন এগিয়ে গেছে, এতে কিন্তু খুব বিরাট রেসপন্স করে না, অন্তত আমার অবজারভেশন তাই বলে। রেদার আপনি যদি বুঝতে পারেন ওর পলিসিস্টিক ওভারি, হরমোনাল ইমব্যালেন্স, একটা সাইকোটিক ডোমেনের মধ্যে চলছে, বা মেন্টাল স্ট্রেস হয়েছে, সাংঘাতিক একটা ব্যাপার চলছে, মেন্টাল লেভেলে প্রবলেম চলছে, এই ঘটনাগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু একটা সাংঘাতিক কাজ করে। সোরায় ডেফিনেটলি অ্যামিনোরিয়া ডেভেলপ করে, সোরায় ডেফিনেটলি ডিসমেনোরিয়া ডেভেলপ করে, সেগুলো শরিক। এর ফাংশনাল গণ্ডগোল কিন্তু কম, এর ফাংশনাল গণ্ডগোল বেশি, এর কিন্তু অর্গানিক ড্যামেজ কম। কিন্তু যেখানে আপনি পলিসিস্টিক ওভারি পাচ্ছেন, শুধু প্রথমেই প্রেজেন্টেশন অ্যামিনোরিয়া হয়ে আছে, তারপরেই দেখলেন পলিসিস্টিক ওভারি, 14 বছর 15 বছরের মেয়ে, ওর মায়ের ইতিহাস নিয়ে দেখুন সেখানে পলিসিস্টিক ওভারি আছে, তাহলে কিন্তু আপনার বুঝতে হবে এ কিন্তু শরীরটাকে সারা দেবে না। এর 15 দিন মেনস্ট্রুয়েশন হয়নি বলে আপনি যে ড্রাগের কথা ভাবছেন, এই ড্রাগ কিন্তু এখানে সবসময় কাজ দেবে না। হয়তো একবার কাজ দেবে, তারপর আর কাজ করবে না। কেন না? ওর বেসে বসে আছে সাইকোসিস। এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে যে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার হয়, এর মধ্যে ভাই আমি পলিসিস্টিক ওভারি টোভারি কিছু পাইনি, এর কিন্তু ফাংশনাল লেভেলে গণ্ডগোল আছে, ইউ ক্যান ডু ইট শরিক মেডিসিন। কিন্তু যদি আপনি গণ্ডগোল পান, যদি আপনি তার ওখানে প্যাথোলজিক্যাল প্রেজেন্টেশন পান, ক্রনিক পিআইডি পান, যদি তার এন্ডোমেট্রিয়াল টিউবারকুলার টিন্স থাকে, তাহলে কিন্তু শরিক মেডিসিন কাজ করে। সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিটিউবারকুলার ড্রাগের কথা আপনাকে ভাবতে হবে, বা রেসপেক্টিভ মায়াজমেটিক বড় ড্রাগের কথা ভাবতে হবে, এবং তারপরে আপনি বেসিক ড্রাগের কথা ডেফিনেটলি ভাববেন। এখানে কিন্তু শরীরটা খুব একটা সাড়া দেবে না, এটা বারবার বলছি, কারণ এটাই হচ্ছে ভুল করার জায়গা। ঠিক আছে, এরপরে চলুন ঘুম এবং ঘুমের পরিবর্তন, জিআই ট্র্যাক্টের পরিবর্তন। আপনারা জানেন ফাংশনাল গণ্ডগোলে সব কিছুই হতে পারে। তো এইগুলোই হচ্ছে গণ্ডগোলের জায়গা। জিভ সাদা হয়ে থাকা, পেটের মধ্যে গণ্ডগোল, পায়খানা পরিষ্কার না হওয়া, খিদে না থাকা, সবসময় মুখে গন্ধ, বিশেষ করে পিরিয়ডের সময় তার মুখে সাংঘাতিক গন্ধ, সকালবেলা ঘুম থেকে উঠে গন্ধ, পচাটে গন্ধ, মুখে টক ভাব। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে প্রেজেন্টেশন।
লেটেন্ট সোরার প্রেজেন্টেশন বুঝতে পারছেন, আন্ডারলাইন সোরা আছে, যদি অন্য গণ্ডগোল না থাকে অ্যান্টিসোরিক করাতে। উনি বলছেন রান্না করা জিনিস খেতে গণ্ডগোল, বমি বমি ভাব, মাংস খেতে চায় না, হ্যাঁ, এইরকম একটা ব্যাপার। পেটের মধ্যে সাংঘাতিক টাইপের ব্যথা, বিশেষ করে সকাল থেকে, কিন্তু অর্গানিক ডিফেক্ট থাকবে না, খেয়াল করবেন, কিন্তু অর্গানিক ডিফেক্ট থাকবে না। পায়খানা একদিন হচ্ছে একদিন হচ্ছে না, শক্ত শক্ত পায়খানা হচ্ছে। তারপরেই পাইলসের কথা লিখেছেন, পায়ের শিরাগুলো ফুলে যাওয়ার কথা লিখেছেন, ভেরিকোজ ভেনের কথা উনি লিখছেন। তবে ভেরিকোজ ভেনের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা, দীর্ঘদিন দাঁড়িয়ে থেকে 30 বছর 40 বছর পরে যদি তার ডেভেলপ করে, সেক্ষেত্রে শরীর প্রেজেন্টেশনের কথা ভাবতে হবে। আর যদি দেখা যায় যে 20, 25, 30 বছরের বাচ্চার মধ্যেই হয়েছে, তাহলে কিন্তু সাইকোটিক ড্রাগের কথা বা টিউবারকুলার ড্রাগের কথা ভাবতে হবে। জয়েন্ট এবং জয়েন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে একই ব্যাপার, অস্টিও আর্থারাইটিস ডেভেলপ করেছে, জয়েন্টের মধ্যে খটখট করে শব্দ হচ্ছে। যেখানে আপনি অস্টিও আর্থারাইটিস ওল্ড এজ পাচ্ছেন, আপনি শরীর ড্রাগের কথা ভাবতে পারেন, কিন্তু যেখানে অল্প বয়সে পাচ্ছেন, তাহলে সিগনেটিক সাইকোটিক টিউবারকুলার ড্রাগের কথা ভাবতে হবে। বিশ্রাম এবং বিশ্রাম সংক্রান্ত ঘটনার কথা যে জায়গায় দাঁড়িয়ে দেখছেন যে এগুলো নিলে পরে তার শারীরিক অসুবিধা ডেভেলপ করছে, সেখানে লেটেন্ট সোরার প্রেজেন্টেশনের কথা ভাবতে পারেন। সেখানে অ্যান্টিটিউবারকুলার ড্রাগের সেখানে আমরা অ্যান্টিসোরিক ড্রাগের কথা ভাবতে পারি। কেন বারবার মিশিয়ে মিশিয়ে বলছি? তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিস। ক্লিনিক্সে যখনই করতে যাবেন কিন্তু আপনাকে অ্যানালিসিস করতে হবে। এই সিমটমগুলো দেখেই ওষুধ দিলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? স্কিন প্রেজেন্টেশনের কথা বারবার বলছেন, স্কিন প্রেজেন্টেশনের মধ্যে সব রকমের চর্মরোগী কি সোরা, এই জায়গাটা একটু আলোচনা করার দরকার। এই জায়গাটা আপনাদের কাছে একটু পরিষ্কার করি। চর্মরোগের ক্ষেত্রে উনি বেশ সুন্দর ভাগ করেছেন, খুব সুন্দর প্রেজেন্টেশন। যেটা লেটেন্ট সোরার সিমটমসে লিখেছেন, সেই জায়গাটা আপনাদের আগে বলি, যে বিভিন্ন জায়গায় চামড়ার ওপর বিভিন্ন জায়গায় র্যাশ, চুলকারে পরে জ্বালা করে, কোথাও কোথাও ভেসিকুলার ইরাপশন। এটা কিন্তু আর লেটেন্ট নয়, এটা প্রাইমারি সিমটমস। হ্যাঁ, এটা লেটেন্টও উনি লিখেছেন, যে চুলকালে পরে জ্বালা করে, তারপরে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোটো ছোটো ফুসকুড়ি হয়, মানে লেটেন্ট এবার জেগে উঠছে, ওই প্রাইমারি প্রেজেন্টেশন দিচ্ছে। এবার এর চর্মরোগ নিয়ে আলোচনা করি। শরীর চর্মরোগ, এইটা হলো কিন্তু আপনার লেটেন্ট সোরার সিমটমের প্রেজেন্টেশন। খেয়াল করুন, লেটেন্ট সোরার সিমটমস হচ্ছে এইগুলো, যেই কটা বললাম, এর সাথে আরও কটা আছে, আপনারা পড়ে নেবেন। এই হচ্ছে লেটেন্ট সোরার সিমটমসের প্রেজেন্টেশন। তাহলে সর্দি কাশির কথা শুনলেন, পেটের গণ্ডগোলের কথা শুনলেন, মেনস্ট্রুয়েশনের গণ্ডগোলের কথা শুনলেন, ঠান্ডা লাগার প্রবণতা, চুল ওঠা, মুখে গন্ধ, পেচ্ছাপের সমস্যা, পায়খানার সমস্যা, দেখুন সব জায়গাতেই আছে, সব অর্গান প্রেজেন্টেশনেই আছে। যেটা 80 নম্বর অ্যাফোরিজমে হ্যানিম্যান সাহেব অর্গানের 5th এডিশন 6th এডিশনে বলেছিলেন, এই একই কথা এখানেও বললেন। এবার এটা যদি লেটেন্ট স্টেটে থাকে, তাহলে তো ট্রিটমেন্ট করাই যাবে, তবে অ্যানালিসিস করবেন। যেটা বলতে চাইছিলাম চর্মরোগের ব্যাপার, তাহলে চর্মরোগের ক্ষেত্রে র্যাশ, চর্মরোগের ক্ষেত্রে এরপরে চুলকায়, তারপরে দেখা গেল ভেসিকুলার ইরাপশন, যেটা উনি বলেছিলেন যে ইচ ইরাপশন ভেসিকুলার ইচি। তো সেইখানে দাঁড়িয়ে আমরা এগুলোকে লেটেন্ট স্টেটের পরেই যেটা ভাবি, এটা প্রাইমারি সোরার লক্ষণ, যেখানে চর্মরোগের প্রেজেন্টেশন ভেসিকুলার, ক্যারেক্টার ইচি। যদি ট্রিটমেন্ট না করেন, ফলোড বাই সাপুরেশন অ্যান্ড ক্রাস্ট, এই হচ্ছে প্রেজেন্টেশন। তো এই রকমের চর্মরোগ যদি আজকের নামে আপনাদের চিন্তা হয়, তাহলে দেখুন স্কেবিস আছে, স্কেবিসের এই লক্ষণ, পম্পোলিক্স, ফিম্পিকাস, হারপিস, এই মোটামুটি গোটা 4-5 জায়গা যেগুলোতে আপনি খুব সহজেই ভাবতে পারেন। চিকেন বক্সেরও এইরকম লক্ষণ আছে, কিন্তু সে তো একটা ফিক্সড মায়াজমেটিক ডিজিজ, তো সেই জন্য সেটাকে আপনি এর মধ্যে টানতে পারবেন না। মোটামুটি চর্মরোগের বই খুঁজলে দেখবেন ভেসিকুলার ইরাপশন যেগুলো বললাম, যে পম্পোলিক্স, পিম্ফিগাস, স্কেবিস, আর এদিকের মধ্যে হচ্ছে হারপিস। এই প্রেজেন্টেশনগুলোই, যেগুলো এই ক্যারেক্টার হ্যানিম্যান সাহেব বলেছিলেন, এইটা হচ্ছে সেই চর্মরোগের প্যাটার্ন। তাহলে লেটেন্টের প্যাটার্নের মধ্যে আপনি র্যাশ, তার সাথে ইচিং প্রেজেন্টেশন পেলেন, খানিকটা আর্টিকেরিয়াল প্রেজেন্টেশনও পেতে পারেন, আর প্রাইমারি প্রেজেন্টেশনের মধ্যে পেলেন হারপিস, রোগের নাম দিয়ে যদি বলি, আর স্কেবিস, তার সাথে সাথে পেলেন পম্পোলিক্স, পিম্ফিগাস। অনেক ক্ষেত্রে অ্যালার্জিক ইরাপশনসগুলোও আসে, যেগুলো বুলাস টাইপের হয়, বুলাস টাইপের স্কিন ইরাপশনের প্রেজেন্টেশন পাওয়া যায়। এরপর সাইকোসিস এবং সিফিলিটিক স্কিন ডিজিজগুলো বাদ দিলে যা পড়ে থাকবে, যেগুলোর মধ্যে ডিস্ট্রাকশন আর নেই, সবই সরি, যে নামেই আপনি ডাকুন। এবার এর মধ্যে ব্লেন্ডেড প্রেজেন্টেশন থাকে, মানে
যে রকমের চর্মরোগ যে কোনো নামেই আপনি ডাকুন না কেন, সবের মধ্যেই শরীর প্রেজেন্টেশন থাকতে পারে, শুধুমাত্র ওই জায়গাগুলোকে বাদ দিলে, মানে এই ভেসিকুলারটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাকি যা আছে, ধরুন অ্যালার্জিক প্রেজেন্টেশন, অ্যাটোপিক ডার্মাটাইটিস থেকে শুরু করে সোরাইসিস থেকে শুরু করে যা আপনি নাম করতে পারেন, লাইকেন প্ল্যানাস, সোরাইসিস, বড় বড় চর্মরোগ যেগুলো আছে, লাইকেন হাইপারট্রপিকাস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যালার্জিক প্রেজেন্টেশন, হ্যাঁ, এই বিভিন্ন নামে এক্সিমেটাস যা প্রেজেন্টেশন আপনি পাচ্ছেন, তো সবগুলোর মধ্যেই কিন্তু সেকেন্ডারি সোরার ক্যারেক্টার বিদ্যমান। এবার হচ্ছে সাইকোটিক আর সিভিলিটিক। তো সাইকোটিকের মধ্যে ওভারগ্রোথ প্রেজেন্টেশনের মধ্যে মোলস থেকে শুরু করে এইগুলো পাচ্ছেন। সাইকোটিক স্কিন ডিজিজের মধ্যে আপনি পাচ্ছেন অ্যালার্জিক রিয়াকশানস, হাইপার অ্যাক্টিভিটি প্রেজেন্টেশন, আর পাচ্ছেন আপনি আর্টিকেরিয়াল প্রেজেন্টেশন, আর্টিকেরিয়াল র্যাশ, আর্টিকেরিয়াল প্রেজেন্টেশন, নেটেল র্যাশের একটা প্রেজেন্টেশন, যেখানে হাইপার সেন্সিটিভ স্কিন ডিজিজগুলো যেগুলো আছে, এগুলো সাইকোটিক ওরিয়েন্টেড প্রেজেন্টেশন বেশি। মিক্স তো হতেই পারে, মিক্সের মধ্যে হবে। আর ওভারগ্রোথের প্রেজেন্টেশন, ওয়ার্ডস আছে, মোলস আছে, হ্যাঁ, কনজেনিটাল ব্যাপার বা পরবর্তী সময়ে ফাঙ্গাল যে ইনফেকশনসগুলো হচ্ছে যার মধ্যে ওভারগ্রোথের প্রেজেন্টেশন হচ্ছে, যেমন ধরুন লাইকেন হাইপারট্রপিকাস, সেটা একটা প্রেজেন্টেশন। তাহলে এগুলো গেল সোরার সাইকোটিক। সিভিলিটিকের মধ্যে যে রকমের স্কিন ডিজিজগুলোর মধ্যে ডিস্ট্রাকটিভ প্রেজেন্টেশন বেশি, সেগুলোকে আপনি সিভিলিটিক ওরিয়েন্টেশনের মধ্যে যদি ফেলেন, তাহলে বাকি সবই সোরার ওরিয়েন্টেশনে পড়ে যায়, সব চর্মরোগী। এবার এর মধ্যে হ্রাসবৃদ্ধির প্রেজেন্টেশন আছে, থার্মাল রিয়াকশনের প্রেজেন্টেশন আছে, মডারেটিভ প্রেজেন্টেশন আছে। অলরেডি আমাদের বাকি মায়াজামের আলোচনা আমরা করে এসেছি, তার সাথে তুলনা করে দেখে নিয়ে এবারে সঠিক স্টেটের মধ্যে দিয়ে যদি যায়, তাহলে অ্যান্টিসোটিক ড্রাগের কথা ভাববো। ঠিক আছে, তো আজকে দেখুন, আজকে আমরা মোটামুটি আলোচনা পর্ব অ্যান্টিমায়াজমেটিক প্রেজেন্টেশন, আমাদের ডেভেলপমেন্ট অফ দ্য সোরা ফার্স্ট আলোচনা, হ্যানিম্যান সাহেবের আবিষ্কার, এবং লেটেন্ট সোরা এবং তার ট্রিটমেন্ট প্ল্যান ইনক্লুডিং স্কিন প্রেজেন্টেশন, এইটা আলোচনা হলো। তো আজকের ক্লাসে এই অবধি থাকলো। পরের দিনের আলোচনা আমাদের সোরার লক্ষণ, সিমটমস অফ সোরা। তারপরের ক্লাসে আমরা আলোচনা করব ট্রিটমেন্ট প্ল্যান। সিমটম অফ সোরার মধ্যে আমরা ডিটেল প্রত্যেকটা অর্গানের শরিক প্রেজেন্টেশনসগুলো নিয়ে আলোচনা করব, অর্গানিফিকেশনসগুলো নিয়ে আলোচনা করব, কোন জায়গায় কাকে রাখবো, কীভাবে রাখবো, এর একটা আলোচনা আমরা এই পরবর্তী ক্লাসে করব। ঠিক আছে, তাহলে পরের দিনের যে ক্লাস আমাদের হবে 7 তারিখ, সেই দিনে আমাদের এই আলোচনাটা থাকবে। ওকে, থ্যাংক ইউ অল, ভালো থাকবেন। ক্রনিক ডিজিজটা অবশ্যই পড়ুন, যে ফর্মে পড়তে চান। কোশ্চেন্স যদি কিছু থাকে তাহলে আপনারা আমাকে ডেফিনেটলি পাঠাবেন, আমি পরবর্তী সময় চেষ্টা করব সেটা ক্লিয়ার করব। ওকে, থ্যাংক ইউ।